আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, গতকালকে আহ, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বেশ কিছু আহ, বিষয় অবতারণা করেছে এবং সংস্কার, তার ক্ষমতা গ্রহণ, এই বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক ভাবেই তিনি তাদেরকে জানাতে বলেছেন। বলেছেন যে আমরা শাসন কাজ চালাতে আগ্রহী না, আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সুতরাং আমরা কখন যাব, কতটুকু কাজ করতে হবে, এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে জানান। একটা বার্তা দিয়েছে যে তারা ক্ষমতা লোভী না। এটা একটা, হুম। অর্থাৎ উল্টো এখন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে রাঘব বোয়ালদের বিরুদ্ধে অভিযান চলছে। হাসনুল্লাহ ইনু কিছুক্ষণ আগে ধরা পড়েছে, রিমান্ডে আছে সালমান এফ রহমান সহ বাকিরা। আপনি কি মনে করেন যথেষ্ট পরিমাণ যে এই ধরনের অভিযোগ, সেই ব্যাপারে অভিযান চলছে কিনা? আপনি প্রথম প্রশ্নের উত্তর দেন যে ডক্টর ইউনূসের বক্তব্য ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে এবং আপনার ভয়েস বাংলার দর্শক শ্রোতা। ইউনূস সাহেবের বক্তৃতাটা মোটামুটি আমি কালকে পুরোটাই শুনেছি। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কারণ গতকালকে বক্তৃতা ঘন্টা দুই তিনেক আগে আমরা একটা ইন্টারভিউ, আমরা টক শো করেছিলাম। জি। সেখানে যে বিষয়গুলো আমরা বলেছিলাম মোটামুটি সেগুলোই উনি টাচ করেছেন, কিন্তু অনেক ব্যাপক ভাবে এবং খুব সাবলীল ভাবে উনি কিছু কথা বলেছেন। ওনার ভাষণটা বেশ বড়ই ছিল, তো অতটা তো আমরা বলতে পারবো না অল্প সময়। তবে যেগুলো টাচ করেছে তার আলোকে বলি। উনি কথা বলেছেন কি, ছাত্র জনতা আমাদের নিয়োগকর্তা হুম। এবং তারা যখন বলবে আমরা চলে যাব। হুম। তাহলে বিষয়টা ক্লিয়ার করতেছে আমরা কখন যাব, হুম। আমরা হুম। আসছি কিভাবে আর যাব কিভাবে। হুম। হুম। তারপরে বলছেন, ওই দিন আবার ছিল আনসারের ঘেরাও, সেখানে বলছেন হুম। ঘেরাও না করে লিখিত দাবি হুম। জানান। হুম। হুম। তারপরে হুম। হুম। বলছেন হুম। গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকবে। হুম। সেটা আমরা কথা হুম। বলে টের পাচ্ছি। হুম। আমরা হুম। গণমাধ্যমের লোক এখন হিসাবে, আমরা যখন এই ইন্টারভিউ দেই তখন আমরা গণমাধ্যমের লোক। আমরা কিন্তু ফ্রিডম অফ স্পিচ নিয়ে এখন আছি, কোনো সন্দেহ নাই। হুম। নির্বাচন হুম। কমিশন সংরক্ষণ করা হবে, সংস্কার করা হবে। নির্বাচন কমিশন সংস্কার করা হবে। লুটপাট ও দুর্নীতির আখড়া ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো হবে। উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবেন পর্যায়ক্রমে, কর্মচারীরাও দেবেন। পররাষ্ট্র নীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা। অন্যায় হুকুম মানবে না দেশ রক্ষা বাহিনী। মারাত্মক কথা এটা। অন্যায় হুকুম, গত 15 বছর যাবৎ শুধু অন্যায় হুকুমই মেনে আসছেন। আদালতে আসামির উপর হামলার প্রবণতা থেকে বের হতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। তারপরে যেটা বলেছেন, শেখ হাসিনা সব ধ্বংস করেছেন, সব যখন ধ্বংস করেছেন সবই আমাকে ঠিক করতে হবে, মানে প্রধান উপদেষ্টার বক্তব্য যেটা। এবং প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বলছেন আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে এখানে বসেছি। কেন? তাদের নিয়োগকর্তা কারা? ছাত্রদেরকে দিয়ে শুরু, অতঃপর ছাত্র জনতা, আপামর, আবাল বনিতা বৃদ্ধা সবাই তাদেরকে নিয়োগ দিয়েছে। আর বলছেন নির্বাচনের রোডম্যাপ, যেটা ফখরুল ইসলাম আলমগীরের কথায় ভেসে আসছিল, সেটার ব্যাপারে বলছে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। কখন নির্বাচন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। আর এই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে আসলে আমি মনে করি আজকে ছাত্র যারা মাঠে আসে তারা একটা ফ্যাক্টর, তাদের সাথেও রাজনীতিবিদদের বসতে হবে। কারণ তারা বলবে নিয়োগ দিয়েছি আমরা, এই জিনিসগুলো আমরা চাই, এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না, আমার ধারণা ছাত্র সমাজই বলবে। পাশাপাশি আহ একটা জিনিস খুবই লক্ষণীয়, পুরাটা ভাষণের ভিতরে আমি একটা অশালীন শব্দ দেখি নাই। যেটা আমি যদি গত খালেদা জিয়ার টার্মটা ধরি আর ইউনূস সাহেবের এই টার্মটা ধরি, তার মাঝখানে যারা ছিল আমার কাছে মানে মনে এক হয় পক্ষ আরেক পক্ষকে উৎখাত করো, হ্যাঁ, উচ্ছেদ করো, ধ্বংস করো, এরকম একটা আওয়াজ সবসময় দিতেন আগে আমরা ভাষণ শুধু শুনতাম। তাই না, শুধু তাই না, ব্যতিক্রম। আচরণে জি। আচরণে মনে হইতো একটা ঝগড়াটে শব্দ। মহিলারা, হুম। একাধিক হুম। ঝগড়াটে মহিলারা যেভাবে ঝগড়া করে, যদি ধরেন হুম। গার্মেন্টস এর শ্রমিক মহিলারা একে অপরের সাথে যখন ঝগড়া করে, এই গার্মেন্টস এর সুপারভাইজার মহিলার সাথে গার্মেন্টস শ্রমিক মহিলা যখন ঝগড়া করে, ঠিক সেই ল্যাঙ্গুয়েজ, সেই শব্দগুলা ব্যবহার করা হতো। আজকে আরেকটা খেয়াল করছেন যদি যে এখানে আমরা, আমি শব্দ নাই, হম, আমরা। হ্যাঁ আমরা, আর আগে আচ্ছা হতো আরেক, আমি, আমি এটা করলাম, আমি আগে ওইটা ছিলাম করলাম। আমি, না না, হুম। হুম। আমি বিদ্যুৎ দিয়েছি, আমি হুম। হুম। আমি স্যাটেলাইট হুম। দিয়েছি, আমি ফেসবুক দিয়েছি, হুম। আমি স্মার্টফোন দিয়েছি, প্রয়োজনে সব বন্ধ করে দিব। ভাবতে এরকম পুরা দেশটা তার পৈতৃক সম্পত্তি এক এক জায়গায় হুম। বিক্রি করে আমাদেরকে কিনে কিনে দেয়, এরকম একটা ভাব। কোন সভ্য জগতের প্রধানমন্ত্রীর ভাষা এগুলা নয়।
এবং এইরকম ভাষার একটা প্রধানমন্ত্রী কিভাবে থাকলো 15 বছর, ইটস এ মিরাকল। আমার কাছে এটা মিরাকল মনে হয়। তো যাই হোক, এই যে ইউনূস সাহেবের শব্দ চয়ন, আমি খালেদা জিয়ার পক্ষপাতিত্ব, খালেদা জিয়ার শব্দ চয়ন এবং ইউনূস সাহেবের শব্দ চয়ন মাঝখানে যারা ছিল, আজকে যদি ইউনূস সাহেবের হঠাৎ এরকম শেখ হাসিনা আসতে পারতো চেয়ারটায়, আর তখন বলতো আমি জানতাম সুদখোর ঘুষখোর যারা মানুষের রক্ত চষে, এই এই হয়তো তার ভাষা। একটা ভদ্রলোক যাকে যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মানুষ, তাকে সুদখোর রক্তচোষা বলে গালি দিত আমাদের মানে পলাতক প্রধানমন্ত্রী। আমার মাথায় আসে না। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই চেয়ারটায় বসে আজকে ইউনূস সাহেব সামনে বিচার করবেন বা করার মানসিকতা রাখেন। ইউনূস সাহেবের ব্যাপারে আমি বলেছি, এর আগেও বলেছি, তার একটাই চ্যালেঞ্জ বর্তমান বাংলাদেশে, সেটা হলো তার আইন শৃঙ্খলা পরিস্থিতি। এছাড়া আমি ব্যক্তিগতভাবে আর কোনো চ্যালেঞ্জ দেখি না, কারণ তার ক্যাপাসিটি, তার গ্রহণযোগ্যতা আমরা জানি। আমাকে অনেক হয়তো বলবেন যে আমি সরকারের পক্ষপাতিত্ব করি। নাম্বার ওয়ান, আমি সরকারকে বিতাড়িত করার জন্য গত 5 বছর যাবৎ কাজ করছি টানা, অনেক ঝুঁকি নিয়ে। সুতরাং ইউনূস সাহেব আসতো কি না আসতো, দ্যাট ইজ ইমেটেরিয়াল। সে যে চলে গেছে সেটা আমার কাছে খুব বড় ফ্যাক্টর। সে যে চলে গেছে দেশ ছেড়ে। এবং আরো ইন্টারেস্টিং কথা বলি, তার দুর্ভাগ্য বাংলাদেশের মাটিতে আর ফেরত আসতে পারবে না। কেন সে কথাটা বলছি? 1975 সালে যখন বঙ্গবন্ধু মারা যান, তখন তারা 2 বোন ছিলেন, ইন্ডিয়ায় ছিলেন। তখন তাদের জন্য একটা সিম্পেথির গ্রহ হয়েছিল সময়ের ব্যবধানে মানুষের, যে তার মা বাবা ভাই বোন হারিয়েছে, সেটাকে ক্যাশ করে 21 বছর পর ক্ষমতা আসছে। আর আপনি এখন দীর্ঘ 15 বছর যাবৎ তাহাজ্জুদের নামাজ পড়ে পরদিন সকালে বুকের উপরে গুলি চালিয়েছেন বাংলাদেশের মানুষের, এবং আপনি পালায়ে গেছেন। আপনি দেশে কারাগারে বন্দী থাকলে অনেক শক্তিশালী থাকতেন। যেহেতু আপনি পালায়ে গেছেন, আপনার গ্রহণযোগ্যতা নাই, আপনার বিশ্বাসযোগ্যতা নাই। আপনার যারা মন্ত্রী কর্মকর্তা যারা নেতা কর্মী ছিল, তাদেরকে না বলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি পালিয়ে গেছেন। সব এখন কারাগারে। আপনি হয়তো এখনো মোরগ পোলাও খাচ্ছেন, সেটা খান, সেটা ভিন্ন কথা। আপনার মোরগ পোলাও আমার সাবজেক্ট না। সাবজেক্ট হলে আপনি দেশ থেকে চলে গেছেন। 2 নম্বর, আপনার আরো একটা ভাগ্যবান মানুষ, আপনি কিন্তু যাদেরকে মাঠে রেখে গেছেন। এই যে কালকে দেখলাম আনসার আন্দোলন করতেছে, আই স্যালুট। অনেকে বলেন, নানান কারণ থেকে বলে ছাত্রলীগ কিন্তু এখনো মাঠে আছে এবং তারা আন্দোলন করতেছে। কারেক্ট। এটা কিন্তু সেই সাধারণ ছাত্রলীগ যুবলীগ নয়, এটা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, যাদেরকে তিনি নিয়োগ দিয়ে গেছেন। গত 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত যাদেরকে নিয়োগ দিয়েছেন, তারা কাগজে কলমে আনসার, তারা কাগজে কলমে পুলিশ, তারা কাগজে কলমে আমলা, অফিসিয়ালি ভাবে তারা আমলা, কিন্তু গুণগত ভাবে তারা ছাত্রলীগ এবং যুবলীগ, যাদেরকে 56% কোটায় ঢুকানো হয়েছে। অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে এখন কিন্তু মাঠে আছে ছাত্রলীগ আর যুবলীগ, কোনটা? সরকারি পোশাকের আবরণে। সুতরাং তাদের দাবি দেওয়া এটা ফলস ইস্যু, ভুয়া ইস্যু। কোন সুস্থ মস্তিষ্কের লোক এই 16 দিন 20 দিনের লোকের কাছে এই দাবি দেওয়া নিয়ে আসবে না। এটা পরিষ্কার, এই সরকারের বিরুদ্ধে একমাত্র ছাত্রলীগ যুবলীগ মাঠে আন্দোলন করতেছে সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর আবরণে। সুতরাং ছাত্র জনতার আন্দোলনটাই ছিল প্রজাতন্ত্রের ছাত্র দলের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনটা ছিল এই ছাত্রলীগ যুবলীগ তথা এই মাফিয়ার বিরুদ্ধে। সুতরাং কোন আন্দোলন যেটা গত 8 বছর থেকে 18 বছরের ভিতরে যারা নিয়োগ হচ্ছে, 18 সালের মধ্যে, 2009 থেকে 18 মধ্যে, এরকম কর্মকর্তা কর্মচারী যারা মাঠে আন্দোলনে নামবেন, তাদেরকে ছাত্র সমাজ দমাবে, এটাই আমরা আশা করি। যেহেতু এখন দেশে বুলেটের কোনো ম্যাটার নাই, এখানে ইউনূস সাহেব পরিষ্কার করেছেন অনেকগুলো কথা, যে আদালত প্রাঙ্গণে যাতে আসামির উপরে ইয়ে না হয়, কাউকে বুলেটের তলে নেওয়া হবে না, কারো গায়ে বুলেট যাতে না পড়ে। এই যদি হয় তাহলে ওরকম আনসারের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না, প্রয়োজনও নাই, কারো কাছে অস্ত্র থাকার প্রয়োজন নাই। সুতরাং মোকাবেলা করা হবে সেই জন্য। সেইভাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা এই সরকারকে নন কোঅপারেশন করতেছে, পরিষ্কার তারা ছাত্রলীগ যুবলীগের প্রতিনিধি, এবং তাদেরকে প্রতিহত করার অধিকার এই বৈষম্য বিরোধী ছাত্রদের আছে। তার সাথে থাকবো আমরা। সুতরাং এই দেশে আমার কাছে মনে হয় না যে এখন প্রজাতন্ত্রের কর্মচারী সেই অবস্থাটায় আছে। তাদের শুধু একটা জিনিস ভাবা উচিত, এখন অনেক বিভাজন হয়েছে এই দেশে, যেটা ইউনূস সাহেব বলছেন। ইউনূস সাহেব অনেক ভদ্রলোক, তাই ভদ্র ভাষায় বলছেন। আমরা একটু অশালীন, তাই অশালীন কায়দায় বলছি। এই দেশে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তথা পুরা দেশবাসী একটা পরিবার। বাংলাদেশে যে এই ইস্যুটা আর তুলবে,
আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে তথা ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়ে তার প্রতিবাদ করবে। নাম্বার ওয়ান, যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি বলতে কিছু থাকতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি বলতে কিছু থাকতে পারবে না। বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো বিভাজন থাকতে পারবে না। বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশী জাতীয়তাবাদ থাকতে পারবে না। আমরা সবাই এক পরিবার, যেটা ইউনূস সাহেব বলছে, আমরা বাংলাদেশী। এই বিশ্বাস প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর মাঠে নেমে করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়তো ভাবছেন শেখ হাসিনা এখনো ফেরত আসবেন, তাই একটা একটা চাপে রাখবেন। নিশ্চিত থাকেন, যিনি পলাতক হন তার আসার আর সুযোগ নাই। উনি দেশে থাকতেন, কারাগারে থাকতেন, একটা কিছু বলেন। আপনি নিশ্চিত করে বলেছি, আগেও বলছি এখনো বলছি, শেখ বঙ্গবন্ধু পরিবারের কেউ আর ক্ষমতা আসবেন না। সুতরাং আপনারা এই সরকারের প্রতি লয়াল হন, লয়াল হয়ে দেশের সেবা করুন। বাংলাদেশি আপনারা বাংলাদেশি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হন। আপনারা শেখ হাসিনার প্রজাতন্ত্রের কর্মচারী হবেন না। আপনাদের সামনে সমূহ বিপদ। ইউনূস সাহেব কিন্তু একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দিয়েছে, যে যারা একান্তই একেবারে সরাসরি কোনো কারাপশন কিংবা খুন এটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিতে পারে, কিন্তু উনি ঢালাও ভাবে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কাউকে দায়ী করেননি। সুতরাং আপনাদের সুযোগ আছে, দেশের প্রতি লয়াল হন, সরকারের প্রতি লয়াল হন, দেশটা গড়ুন। ওটা ঘুরে বালি যে আপনার হাসিনা ফেরত আসবে, আপনি লেখা আপনার হাসিনা যদি ফেরত কখনো আসে, আসামি হিসাবে কারাগারে যাবে, বাংলার মাটিতে আসবে না। সুতরাং আমি বলি, আমি দেশবাসীর প্রতি আমার আবেদন, কর্মকর্তা কর্মচারী আপনারা দয়া করে সরকার হাত শক্তিশালী করুন, ছাত্র বাসায় ফিরে যাবে। সরকারকে আপনারা সহযোগিতা করুন, ছাত্র বাসায় ফিরে যাবে। আপনাদের দেখি যে আপনারা সহযোগিতা করতেছেন, আমরা আবার ছাত্রদেরকে বলবো তোমাদের আল্লাহর দোহাই বাবা, তোমরা এখন যাও গে বাসায়। কিন্তু আপনাদের যে কারণ যেভাবে আপনারা চলছেন, ছাত্র মাঠে রাখতেই হবে আপনাদেরকে হেদায়েত করার জন্য। এবং ইউনূস সাহেবের একমাত্র হাতিয়ার ছাত্র জনতা, তার সাথে আমরা। বাংলাদেশে এখন এই সরকারের বিরোধী আছে মাত্র 50 লক্ষ লোক প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আপনাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী 13 লক্ষ, তাদের পরিবার যদি ধরি 4-52 লক্ষ, সব মিলে 50 লক্ষ। এদেরকে প্রতিনিধিত্ব করছে শেখ হাসিনা গত 15 বছর যাবত। এটা ভাঙতে হবে, চুরমার করে দিতে হবে। এটার জন্য যা করা দরকার তাই করতে হবে। আমি ইউনূস সাহেবের ভক্তও না, বিরোধীও না। দেশ গড়তে হবে, দেশটাকে শাসন করতে হবে। আমরা একটা জায়গায় যাব, আমাদের কথা শুনলে দেশে আসবে মঙ্গল, ত্রাণ ও শান্তি। এখন দেখেন, সম্প্রতি আপনি বলেন ইউনূস সাহেবকে গ্রেফতার করছে, কিচ্ছু হবে না এই সমস্ত গ্রেফতার করে, এগুলা নর্দমার কীট। আর আজকে দেখেন এখনো কত নর্দমার কীট আছে, লিখতেছে সালমান এফ রহমানের পক্ষে। আমাকে আটক রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। আমাকে আপনার মতো কুলাঙ্গার লোক, আল্লাহর দোহাই, আপনার টাকা পয়সা দেওয়া লাগবে না। আমরা যদি কিছু তুইলা আনতে পারি আনলাম, আপনি কারাগারে থাকেন। আপনি আপনি মানুষ যখন যখন শরীরে যখন গ্যাংগ্রিন হয়, তখন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়। আস্তে আস্তে পা কাটতে কাটতে এমন জায়গায় যায়, পরে মরে যায়। আপনারা এই দেশের রাজনৈতিক গ্যাংগ্রিন, আল্লাহর দোহাই স্বপ্ন দেখেন না, বরং কিছু টাকা নিয়ে আপনি জেলখানায় কর্মকর্তা কর্মচারী দিয়ে, যেগুলো হাসিনার কর্মকর্তা কর্মচারী, দেখেন একটা ভালো বিছানা টিছানা পাইতে একটু রাজকীয় খাবার খেয়ে থাকতে পারেন কিনা। আপনার মতো লোক দেশের বাইরে আসলে, জেলখানার বাইরে আসলে, আমি তো মনে করি ছাত্র সমাজের উপযুক্ত জবাব দেওয়া উচিত। আমি এটা আশা করি না, যদিও প্লিজ দেশের কারাগারের বাইরে আসতে চাইেন না, নিরাপদে থাকেন, জানটা বাঁচান। আপনি আপনি মানিক সাহেবের ইয়ে দেখছেন, আমি মানিক সাহেবের পক্ষে স্ট্যাটাস দিছি, এটা আমি চাই না। কারাগারে এসে গিয়ে তাকে মারবেন, কেউ আঘাত করবে, আমি চাই না। কিন্তু আপনারা যে আমলনামা বানাইছেন, আমরা লোক আটকে রাখতে পারবো কিনা সন্দেহ। কাজে আল্লাহর ওয়াস্তে জানামাজের পরে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, যেটা হাসিনা পড়তো, আর ওই কারাগারে থাকার নিয়ত করেন, অন্তত জীবনটা বাঁচবে। আপনার দেশ সেবা করা লাগবে না, আপনাদের দেশ সেবা আমরা অস্থির হয়ে গেছি। মোটামুটি আপনি কনফিডেন্ট যে তাহাজ্জুদের নামাজ পড়তো? আচ্ছা, যাক, আমি এদের পড়তে বলছি। আর শেখ হাসিনাটা তো সবাই বলতো, হযরত শেখ হাসিনা, শামীম ওসমান বলতো আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, আর ওনাকে অ্যাডভাইস দিলাম তাহাজ্জুদ পড়ে কারাগারে থাকেন, বাইরে আসা লাগবে না, আপনার ব্যাংকের টাকা দেওয়া লাগবে না, আমরা যদি নিতে পারি নিব, নাহলে জাহান্নামে যাক। এখন সরকারের সামনে দেখেন দুইটা, ডক্টর ইউনূসের ভাষণের পরে আমার কাছে মনে হচ্ছে যে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো সংস্কার, যে কি কি সংস্কার লাগবে ন্যূনতম সেটা আপনারা ঠিক করেন, বলে দেন। আর এই যে চলমান এই যে যাদেরকে আটক হচ্ছে তাদেরকে দুইটা, একটা হচ্ছে এই গণহত্যার বিচার, আর একটা হচ্ছে দুর্নীতির বিচার।
আপনার কি মনে হয় যে এই এটা তো সংস্কার এবং বিচার এবং দুর্নীতির তদন্ত, এই কাজগুলো তো বেশ জটিল এবং কঠিন। এই অন্তর্বর্তী সরকারের পক্ষে কি সম্ভব হবে কতটুকু এই বিষয়ে এগোনো? এখন প্রশ্ন হচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে এই মুহূর্তে তার কোনো মেয়াদ নাই, নো অফিসিয়াল মেয়াদ। আমাদের যে অফিসিয়াল যত কাগজপত্র আছে, সংবিধান বলে লাভ নাই, অফিসিয়াল যত কাগজপত্র আছে রাষ্ট্রীয়ভাবে, তার কোথাও অন্তর্বর্তীকালীন সরকার এখন নাই। এই অন্তর্বর্তী সরকার বানাইছে, অফিসিয়ালি বানাইছে প্রধান বিচারপতির ওপিনিয়ন নিয়ে, প্রেসিডেন্ট ওথ দিয়ে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে চুজ করছে ছাত্ররা, ছাত্রের সাথে আপামর জনতা, সুতরাং নিয়োগ দিছে তারা। এটা ইউনূস সাহেব বলছেন, নিয়োগ কারা দিছে। আবার এই দেশের আপামর জনতা ওইভাবে নাইমা বলুক যে আপনি চলে যান, উনি চলে যাবে। আর নির্বাচনী রোডম্যাপ যেটা বলতেছে, আমার কাছে মনে হয় আসলে লোভ যায় না। ইউনূস সাহেব কিন্তু বলছেন আমরা প্রত্যেকে কিন্তু আমাদের নিজস্ব কাজ আছে, সেই কাজগুলো আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইউনূস সাহেবের মতো লোকের আসলেই তো আমরা টাইনে আনছি তাকে। তারপরে আরো যারা আছে, আমি সবাইকে নাম যে বলতে চাই না, প্রত্যেকটাই লোকটাই কিন্তু যার যার কাজ আছে ব্যক্তিগত ভাবে। এই একমাত্র পলিটিক্যাল ব্যবসায়ী ছিল ওবায়দুল কাদেরের, হাসান মাহমুদের, এই আমাদের কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী, যে নাকি সর্বোচ্চ কমিশনার হইতে চাইছিল, সে হয়ে গেছে। অল পলিটিক্যাল যারা ছিল এর আগে পার্লামেন্টে, আমির হোসেন আমু বলেন, তোফায়েল বলেন, হাসানুল্লাহ কিনু, সবাইরই কিন্তু ছিল রাজনৈতিক ব্যবসা। এদের তো কারো রাজনৈতিক ব্যবসা না, এরা প্রত্যেকে যার যার ফিল্ডে, যার যার ফিল্ডে একটা বিশাল অবস্থান নিয়ে আসেন। সুতরাং তাদের নিজস্ব কর্মকাণ্ড আছে, আপনি এতে ছাইড়ে দিলে কেউ বাধাইমে বেকার না। সুতরাং আসছেন সংস্কার করতে, শক্তি পরিষ্কার। যেহেতু কোনো কাগজপত্রে বলা নাই ওনারা কতদিন থাকবে, যেহেতু কাগজপত্র নেই, সংবিধানের দোহাই দিয়ে কেউ তো বলতে পারবেন না যেটা সাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবেন না, সংবিধানে নাই। তাহলে তাদেরকে বসাইছে নিয়োগকর্তা ছাত্ররা। সুতরাং যতক্ষণ খুশি ততক্ষণ থাকবেন, গেল এক। দ্বিতীয় কথা আসেন, রোড ম্যাপ চাইছেন ইলেকশনের। ফজলুল হাসান সাহেবরা আদৌ কি বুঝতেছেন যে ইউনূস সাহেবের সামাজিক পৃথিবীতে তার যে অবস্থানটা, তার শতভাগের এক ভাগ অবস্থান আপনি ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরও নাই। ইউনূস সাহেব টেলিফোন করে পৃথিবীর সব দেশের রাষ্ট্র নায়কের সাথে কথা বলতে পারবে, আপনি পারবেন না। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, পারবেন না। সেই সেই অবস্থাটা আপনি নাই, যে অবস্থাটা ইউনূস সাহেব আছেন। সুতরাং এটা আমার একটা বিরাট অ্যাডভান্টেজ। আপনি যদি কালকে মনে করেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি কোন দেশের হেল্প নিবেন, আপনি তো টেলিফোন করেই তাকে পাবেন না। বাট ইউনূস সাহেবের কাছে আই ডু বিলিভ যে সব দেশের রাষ্ট্রপ্রধানদের মনে হয় একেবারে প্রাইভেট মোবাইল নাম্বার বলেন আর যে নাম্বারটাই বলেন সেটা তার কাছে আছে, এবং যে ফোন করলেই ধরবে, যার নামে পৃথিবীর বহু দেশের লাইব্রেরিতে বই আছে, বিভিন্ন দেশের বইতে পাঠ্য বইয়ের ভিতরে একটা পার্ট আছে তাকে নিয়ে। সুতরাং সেই ইউনূসের সাথে আজকে পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যক্তির তুলনা হবে না। আজকে একটা কথা আমার বারবার মনে পড়ে, শেখ হাসিনা বলেছিল আমি তো ক্ষমতা ছাড়তে রাজি, আমার শরীর পারমিট করে না, আমার বয়স পারমিট করে না, কিন্তু আমার বিকল্পকে। নিশ্চয়ই শেখ হাসিনা দিল্লি বসে দেখছেন বিকল্পকে, কারোর জন্য কোনো জায়গা খালি থাকে না, বরং আপনি দেখতেছেন কি বিকল্প আসছে। আপনি ভারতে বসে হয়তো ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমার ধারণা 15 দিন চিৎকার করে দেখা নাও করতে পারেন, কিন্তু আমাদের ইউনূস সাহেব এখনো যদি ভারতের প্রধানমন্ত্রী সাহেব কল করে, আই ডু বিলিভ দ্যাট হি উইল টেক দ্য কল ইন এ মোমেন্ট। সুতরাং সেটা সেখান থেকে আমাদের বিশাল অ্যাডভান্টেজ। এখন যেটা করতে হবে আমাদের সবার সাথে সুসম্পর্ক রেখে, প্রতিবেশী দেশেরও আমাদের সুসম্পর্ক রাখতে হবে, আমরাও রাখবো, তারাও রাখবে, সবার সাথে সুসম্পর্ক। আর রোডম্যাপ যেটা চাইছেন ফখরুল ইসলাম সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কল্পনা করেন আপনি কালকে প্রধানমন্ত্রী, আপনি আনসার আন্দোলন কিভাবে ঠেকাবেন? আনসার তো ছাত্রলীগ যুবলীগ। আপনি এই কর্মচারীদের আন্দোলন যদি আসে সচিবালয় থেকে, আপনি কিভাবে ঠেকাবেন? কর্মবিরতি নিবে, তারা সবাই যুবলীগ ছাত্রলীগের। আপনি নিজেই জানেন যে গত 15 বছরে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আপনি পারবেন? ইউ ক্যানট টাচ দেম, কিচ্ছু করতে পারবেন না। শুধু আমি মনে করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। জামাত যেভাবে বলছে আমরা সময় দিলাম, জামাতের ভাষ্যতে মনে হয় 3 থেকে 5 বছর তারা কোনো কথা বলবে না। আমি মনে করি, আমি জামাত বিরোধী না, আমি বিএনপি বিরোধী না, আমি আওয়ামী লীগ বিরোধী না, আবার করে পক্ষেরও না। আমি নিরপেক্ষভাবে বলছি সরকারকে সময় দিন। যদি রাজনীতিবিদ হিসেবে দেশটাকে ভালোবাসেন, তাহলে ছাত্রদের পাশে, জনতার পাশে থেকে যারা ভুয়া আন্দোলন করে তারা কিন্তু সব এখন কাগজে কলমে আনসার, কাগজে কলমে পুলিশ, কাগজে কলমে ডিসি বা এসপি, কাগজে কলমে আমলা, কিন্তু মূলত তারা 2009 থেকে 18-এর মধ্যে যারা আছেন তারা কিন্তু সব ছাত্রলীগ যুবলীগ। শুধু তাদেরকে মোকাবেলা করার দায়িত্ব আপনাদেরও আছে। যা আপনারাও বলেন আগে রাষ্ট্র মেরামত তারপরে নির্বাচন। আপনাদের তো আশ্বস্ত করতেছি শেখ হাসিনা
বঙ্গবন্ধু পরিবারের কেউ আর এই বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হবেন না। সুতরাং আপনাদের জন্য সুসংবাদ আছে, কিন্তু তাদেরকে সুযোগ দেন, দেশটাকে মেরামত করুক। আপনার রোডম্যাপও আপনি পেয়ে গেছেন, যেটা ইউনূস সাহেব বলে দিয়ে গেছে। আমাদের নিয়োগকর্তা ছাত্র সমাজ এবং জনতা, তারা বললে চলে যাব, আর রাজনৈতিক সিদ্ধান্ত নিবে কারা? রাজনৈতিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় ছাত্র অলরেডি রাজনৈতিক দলও বানিয়ে ফেলবে, তারাও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ভিতরে অংশ নিয়ে নিবেন। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ এবং অন্তর্বর্তী সরকার কিভাবে পরিচালিত হওয়া উচিত এবং তার কি কাজ হওয়া উচিত, তার সাথে রাজনৈতিক দলগুলোর কি সম্পর্ক, এই বিষয়ে বিশ্লেষণ করলেন আবু হেনা রাজ্জাকী। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।